আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে গিয়ে ক্যামব্রিজ 15-এর টেস্ট 1-এর প্যাসেজ 1। ঠিক আছে, তো যাদের কাছে আপনাদের কাছে বই আছে তারা একটু ঝটপট বইটা বের করে নিন যে ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 1 থেকে এখন আমরা করব ট্রু ফলস নট গিভেন। এখন এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে সেম প্যাসেজেরই হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত যেটা ছিল ফিল ইন দ্য গ্যাপস, আপনি আমার হচ্ছে রিডিং প্লেলিস্ট থেকে ওটা দেখে নিতে পারেন। দেন এখন করব হচ্ছে গিয়ে 5 থেকে 7, আর নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে 8 থেকে 13। সো আপনি আমার রিডিং যে প্লেলিস্টটা আছে ওখানে গেলেই একটার পর একটা ভিডিও আপনি সহজে পেয়ে যাবেন। ওখান থেকে একটু কষ্ট করে আপনাকে সিকোয়েন্স বেসিসে আমি আপলোড দিব যে 5 থেকে 7, তো নেক্সট ভিডিওতে আমি 8 থেকে 13 পর্যন্ত ওইটা আপলোড দিব। রিডিং যে প্লেলিস্ট আছে ওইখান থেকে আপনি দেখে নিন। সো এটা হচ্ছে গিয়ে ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 1। ওকে, সো আজকে হচ্ছে গিয়ে ট্রু ফলস নট গিভেন যেহেতু করব, তো প্রথমেই আপনাদেরকে কিছু টিপস বলে রাখি। সেটা হচ্ছে কি আপনি কখনোই প্যাসেজ 1 যেহেতু একটু তুলনামূলক সহজ হয়ে থাকে 15 মিনিটের বেশি যাতে না হয়। ঠিক আছে, 15 মিনিটের বেশি কখনোই দিবেন না। এই 5 মিনিটটা আপনি প্যাসেজ 3 জন্য কাজে লাগাবো আমরা। ওকে, আর হচ্ছে গিয়ে ট্রু ফলস নট গিভেনের যেটা আমি বলবো যে টিপসটা যেটা আপনাদের জন্য, সেটা হচ্ছে কি ট্রু ফলস নট গিভেন আপনি কিন্তু যে কিওয়ার্ডগুলো আছে না এগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। যে কিওয়ার্ড যেটা, যেমন এখানে হচ্ছে মিডল এজ বা ইউরোপিয়ানস, অথবা এখানে হচ্ছে ভিওসি যেটা মেইন কিওয়ার্ড, অথবা এখানে হচ্ছে ট্রিটি অফ ব্রেডা, এই কিওয়ার্ডগুলো আপনি সহজেই পেয়ে যাবেন এবং জায়গা মতো আপনি লোকেশনে চলেও যাবেন প্যাসেজে। কিন্তু ট্রু ফলস নট গিভেনে হচ্ছে একটু প্রবলেম হয়, জায়গা মতো লোকেশনে যাওয়ার পর ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়। স্পেশালি ফলস আর হচ্ছে নট গিভেনের যে ডিসিশন মেকিং, এটাতেই একটু আপনাদের প্রবলেম। আশা করি যে এই ভিডিওতেই আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে ফলস এবং নট গিভেনের মধ্যে আপনি পার্থক্যটা বের করবেন। আর ট্রু ফলস নট গিভেনের সবচেয়ে যে দিকটা আপনি সবচেয়ে বেশি খেয়াল রাখবেন সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের জায়গা মতো যাওয়া, মানে লোকেশানে যাওয়ার পরে আপনি হচ্ছে একটু 2 থেকে 3 মানে একের অধিক লাইন পড়বেন, মানে 1 লাইন বেশি পড়ুন বা 2 লাইন আপনি একটু সামনের দিকে পড়তে হবে। কারণ হচ্ছে আপনার ডিসিশনটা স্মুথলি নেওয়ার জন্য, ক্লিয়ারলি নেওয়ার জন্য আপনি 2টা লাইন একটু সামনের দিকে বেশি পড়তে হবে। এটা তো হচ্ছে গিয়ে গ্যাপস না, ফিল ইন দ্য গ্যাপস না যে আপনি 1 লাইনে আনসার পেয়ে যাবেন। কিন্তু এটা যেহেতু হচ্ছে ট্রু ফলস নট গিভেন, একটু সামনের দিকে 2 লাইন একটু বেশি পড়বেন, দ্রুত পড়বেন আর কি, বাট একটু 2 লাইন বেশি পড়বেন। দ্রুত কীভাবে পড়বেন আমি বলে দিব যাতে আপনার সময়টা বেঁচে যায়। ওকে, তাহলে আমরা প্রশ্নতে চলে যাই। তা আমাদের প্রশ্ন হচ্ছে, ইন দ্য মিডল এজ মোস্ট ইউরোপিয়ান নিউ ওয়ার নাটমেগ ওয়াজ গ্রোন। ওকে, সো ইন দ্য মিডল এজ টাইমে এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড যে মিডল এজে দ্য মোস্ট ইউরোপিয়ানস নিউ ওয়ার নাটবাগ ওয়াজ গ্রোন। ঠিক আছে, তো আমরা মিডল এজে চলে যাই যে এইখানে আমাদের প্যাসেজে কোথায় আমাদের মিডল এজ আছে এটা একটু আমরা স্ক্যানিং করব। আচ্ছা, এইখানে যেহেতু আমরা প্রথম যে 1 থেকে যে 4 যে গ্যাপসের যে কোশ্চেনগুলো এগুলো যেহেতু আমরা এই প্রথম প্যারাতে পেয়ে গেছি, এই যে প্রথম প্যারাতে পেয়ে গেছি, তাহলে এটা পুরোটা আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না। ক্যামব্রিজ সবসময় আপনার সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ যেহেতু 4 পর্যন্ত পেয়ে গেছি আর এখানে কোনো আনসার পাবেন না, আমরা এখন নেক্সট যে আনসারগুলো সব এগুলো নিচের দিকে পাবো। সো আমাদের কিওয়ার্ডটা ছিল কি যে মিডল এজ। ওকে, মিডল এজ, ইউরোপিয়ান পেয়ে গেছি। আচ্ছা, মিডল এজ, এই যে মিডল এজ। ওকে, সো মিডল এজটা যেহেতু পেয়ে গেছি আমরা, মিডল এজ যেহেতু পেয়ে গেছি আমরা, তাহলে এখান থেকে একটু পড়ি যেহেতু ইউরোপিয়ানও এখানে আছে। সো আমাদের আনসারটা এইখানেই থাকার কথা। Okay, nutmeg was highly prized and costly ingredient in European cuisine in the Middle Age. আচ্ছা, মিডল এজে এটা খুব হাইলি প্রাইস ছিল and was used to as a flavoring, medicinal and preservative agent. আচ্ছা, flavoring, medicinal and preservative এজেন্টের জন্য ব্যবহার করা হতো। আমরা আরও 1 লাইন বেশি পড়বো যে throughout this period the Arabs were the exclusive importer. আচ্ছা, আরবরা ছিল exclusive importer of the species to European. They sold nutmeg for high prices to merchant based in Venice, but they never revealed the exact location. Okay, answer is here. They never revealed the exact location. Okay, so আমাদের কোশ্চেনটা কি বলছে একটু আমরা কোশ্চেনে যাই। দেখেন যে কোশ্চেনে কি বলছে, যে কোশ্চেন বলছে যে মিডল এজে ইউরোপিয়ানরা জানতো যে ওয়ার নাটবাগ ওয়াজ গ্রোন, কোথায় নাটবাগের জন্ম হইতো, কোথায় নাটবাগ জন্মাইতো, এটা ইউরোপিয়ানরা জানতো। আর আমাদের প্যাসেজ কি বলছে যে ইউরোপিয়ানরা এটা ব্যবহার করতো, ঠিক আছে, কিন্তু এইটার যে দ্য অ্যারাবস ওয়ার দ্য
এক্সক্লুসিভ ইম্পোর্টার মানে কি একমাত্র ইম্পোর্টার। আর আনসারটা এইখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে দে সোল্ড নাটবার্গ হাই প্রাইস টু দ্য মার্চেন্ট ইন ভ্যানিস বাট দে নেভার রিভিলড দ্য এক্স্যাক্ট লোকেশন, অর্থাৎ আরবরা কখনোই যে এটার এক্স্যাক্ট লোকেশন কোথায় এটা রিভিল করে নাই। তার মানে হচ্ছে কি কোশ্চেন বলতেছে যে ইউরোপিয়ানরা জানতো কোথায় নাটবার্গ জন্ম নিত, আর আবার প্যাসেজ বলতেছে যে আরবরা কখনোই এটা বলে নাই যে এটা কোথায় জন্মগ্রহণ করতো। যেহেতু বলে নাই তাহলে হচ্ছে ওরা তো ইউরোপিয়ানরা জানতো না, অর্থাৎ আমাদের আনসারটা কী হবে যে ট্রু তো হবেই না, কারণ হচ্ছে গিয়ে ওরা জানে না। তাহলে কী হবে ফলস, কারণ হচ্ছে এখানে বলেই দিচ্ছে যে আরবরা কখনোই এটার এক্স্যাক্ট লোকেশন রিভিল করে নাই, তাই এটা জানার কোনো পসিবিলিটি নাই, সো এটা ফলস। আর নট গিভেন তো হবে না, কারণ এখানে আনসার বলা আছে যে তারা বলে নাই, সো ঠিক আছে এটার আনসারটা হবে ফলস। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট যে কোশ্চেনটা, দ্য ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। আচ্ছা, ভিওসি হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। এখানে ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, এখানে ফার্স্টটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে একটা সংখ্যা আপনাকে বলে দিছে যে এই সংখ্যাটা যদি থাকে তাহলে হবে ট্রু, এই সংখ্যাটা যদি না থাকে, যদি ফার্স্ট না হয়, যদি সেকেন্ড হয় বা প্রথম 10টা কোম্পানির মধ্যে হয় তাহলে হবে ফলস। আর যদি এই ধরনের কোনো কথাই না বলে তাহলে হবে কি নট গিভেন। যে যদি কোনো নাম্বার টাম্বার দেওয়া থাকে যে দ্য ফার্স্ট মেজর কোম্পানি বলতেছে যে এটা ফার্স্ট মেজর কোম্পানি ছিল ওয়ার্ল্ডের তখন, আর যদি ফার্স্ট না বলে যদি প্রথম 10-এর মধ্যে বলে তাহলে হবে ফলস, আর যদি অন্য কিছু বলে তাহলে নট গিভেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিওসি হচ্ছে গিয়ে আমাদের মেইন কিওয়ার্ড। সো বিওসি ওয়াজ দ্য ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। আচ্ছা, বিওসি কোথায়, আমরা ওইখানের পরের দিকে যাবো, নিচের দিকে দেখবো। ওকে, একটু দ্রুত দেখতে হবে যে ভিওসি 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 ওকে ভিওসি, এই যে এইখানে ভিওসিটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে পড়ি। ইন 1602 ডাচ মার্চেন্টস ফাউন্ডেড দ্য ভিওসি, এ ট্রেডিং কর্পোরেশন বেটার নোন অ্যাজ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, by 1617 the VOC was the richest commercial operation in the world. richest commercial operation in the world. ওকে, এখানে বলছে যে the richest commercial operation in the world। আরেকটু এক লাইন বেশি পড়ি। The company had 15,000 employees and worldwide and the private army of 30,000 men and a fleet of 20 ship। আচ্ছা, ঠিক আছে, আনসারটা আমরা এখান থেকে বের করতে হবে। যে বললো যে VOC by 1670 the VOC was the richest commercial operation in the world। richest commercial operation ছিল তাদের, মানে richest commercial অপারেটর ছিল তারা ইন দ্য ওয়ার্ল্ডে। বাট কোশ্চেন কি বলতেছে দেখেন, আমরা একটু কোশ্চেনে যাই, এটা একটু বুঝেন। যে কোশ্চেন বলছে দ্য ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, প্রথম মেজর ট্রেডিং কোম্পানি, এটা আনসারের মধ্যে প্যাসেজের মধ্যে থাকতে হবে, তাহলেই এটা ট্রু হবে। যে বাই ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল, রিচেস্ট বলছে কিন্তু প্রথম ট্রেডিং কোম্পানি এটা বলে নাই, তাহলে এটা কি হবে, হয় ফলস হবে আর না হয় নট গিভেন হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে কি আপনার ফলস হবে না নট গিভেন হবে? সো ফলস কখন হইতো, যদি এখানে বলা হইতো যে প্রথম না বলে যদি বলা হয় যে প্রথম 10টার মধ্যে ছিল বা প্রথম 20টার মধ্যে ছিল তখনকার অ্যাট দ্যাট টাইম, তাহলে আমরা বলতাম যে এটা ফলস। যেহেতু এখানে প্রথমও বলে নাই, প্রথম 10টাও বলে নাই, 20টাও বলে নাই, মিথ্যা তথ্যও দেয় নাই, অর্থাৎ এখানে ওই তথ্যটাই নাই, যে এই তথ্যটাই কোশ্চেনে যেটা চাইছে ওই তথ্যটাই নাই। সো আমরা এটা কি দিব, নট গিভেন দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। আস্তে আস্তে বুঝেন, অসুবিধা নাই, সব যে এখন বুঝতে হবে তা না, আস্তে আস্তে নিজেকে একটু ইমপ্রুভ করেন, হয়ে যাবে, টেনশন নিয়ে না, হয়ে যাবে। সো টেনশন নেওয়ার কোনো কারণই নাই, হয়ে যাবে। ওকে, আর নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি, ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রেডা দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইল্যান্ড ওয়ার নাটমেগ গ্রো। ওকে, ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রেডা। ওকে, ট্রিটি অফ ব্রেডা এটা যেহেতু মেনশনই করছে, অর্থাৎ প্যাসেজে অবশ্যই এই শব্দটা পাবেন, ট্রিটি অফ ব্রেডা। ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রেডা, ট্রিটি মানে কি জানেন, এটা হচ্ছে গিয়ে আপনার চুক্তি বা হচ্ছে গিয়ে যে কিছু একটা বলে না, মানে মোট চুক্তি, ট্রিটি অফ ব্রেডা। ঠিক আছে, যে ফলোয়িং দ্য ট্রিটি অফ ব্রেডা মানে চুক্তির মাধ্যমে কী হয়েছে যে দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইল্যান্ডস ওয়ার নাটবার্গ গ্রো। তো নাটবার্গ গ্রো হয়েছে এমন সবগুলা আইল্যান্ডের কন্ট্রোল ডাচে পাইছে। আমাদের মেন ট্রিটি অফ ব্রেডাতে যাইতে হবে, পরে কোশ্চেন। সো ট্রিটি অফ ব্রেডাতে যদি আমরা যাই, আমরা একটু স্ক্যানিং করতে হবে দ্রুত। ওকে, ট্রিটি অফ ব্রেডা, ডাচ আইল্যান্ড টুয়ার্ডস দ্য
species troops in the okay, Treaty of Breda. ওকে, আমরা আবার একটু দেখি। ওকে, West Dutch found the opportunity. Portuguese, this allows the opportunity unprotected. The Dutch secretly the control of age. It হচ্ছে যে Bandas were protecting, investing in the treaty. এই যে ট্রিটি অফ ব্রেডা। ওকে, আমরা তাহলে এইটা পেয়ে গেছি যে ট্রিটি অফ ব্রেডা এই যে এইটা। সো এইখান থেকে আমাদেরকে পড়তে হবে। তো কোশ্চেন কি বলছে যে ট্রিটি অফ ব্রেডার মানে চুক্তির মাধ্যমে ব্রিটিশরা হচ্ছে গিয়ে সবগুলো আইল্যান্ডের উপর কন্ট্রোল নিয়েছে, মানে যেগুলোতে নাটমেগ উৎপন্ন হয়। সো আমরা এখন এটার প্রথম থেকে একটু পড়ে যাই যে ওকে, এখান থেকে আমরা পড়া শুরু করব। আফটার ডিকেডস অফ ফাইটিং ফর কন্ট্রোল অফ দ্য টাইনি আইল্যান্ড, দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড অ্যাট এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট। আচ্ছা, তারা একটা কম্প্রোমাইজ সেটেলমেন্টে আসছে, দ্য ট্রিটি অফ ব্রেডা যেটাকে বলে। সো আমরা যেহেতু এটা এখানে আরও সামনের দিকে পড়তে হবে, কারণ আমাদেরকে জানতে হবে যে ট্রিটি অফ যে চুক্তিটা কী হয়েছে ইন 1667। সো ইন্টেন্ট অন সিকিউরিং দেয়ার হোল্ড ওভার এভরি নাটমাগ প্রডিউসিং আইল্যান্ড, দ্য ডাচ অফার এ ট্রেড। আচ্ছা, ডাচে একটা যে বিষয় অফার করছে, ইফ দ্য ব্রিটিশ উড গিভ দ্যাম দ্য আইল্যান্ড অফ রান। ওকে, আইল্যান্ড অফ রান, এইখানে কিন্তু আনসারটা থাকতে পারে, আমাদেরকে সামনের দিকে পড়তে হবে। কারণ কি বলছে যে ইফ দ্য ব্রিটিশ উড গিভ দ্যাম দ্য আইল্যান্ড অফ রান। এখন জানতে হবে যে আইল্যান্ডটা কি রান করতে দিছে। রান মানে কি, যে কন্ট্রোল করা যায়। আমি একটা জিনিস আইল্যান্ডটাকে রান করার ক্ষমতা কাকে দিব, আমাকে যদি দেওয়া হয়, অর্থাৎ হচ্ছে কি রান করার ক্ষমতা মানে কি কন্ট্রোলিং ক্ষমতা আর কি, ঠিক আছে। যে একটা এয়ারপোর্ট রান করার ক্ষমতা, তাহলে কি ওই এয়ারপোর্টের কন্ট্রোলিং ক্ষমতা। সো দ্য ইফ দ্য ব্রিটিশ উড গিভ দ্যাম দ্য আইল্যান্ড অফ রান, দে উড ইট ট্রান গিভ ব্রিটেন a distant and much less valuable island in North America. আচ্ছা, এইগুলোতে যে নাটমেগ প্রডিউসিং আইল্যান্ডগুলো যদি ব্রিটিশদেরকে যদি দেওয়া হয়, তাহলে ওরা কি করবে যে নর্থ আমেরিকান যে আইল্যান্ড, যেমন নর্থ আমেরিকান আইল্যান্ডগুলো দিবে। দ্য ব্রিটিশ এগ্রিড। আচ্ছা, ওকে, ব্রিটিশ এগ্রিড, এটাই আনসার। সো দ্য ব্রিটিশ এগ্রিড, ব্রিটিশরা কি করছে, এগ্রি করছে দ্যাট দ্য আদার আইল্যান্ড ওয়াজ ম্যানহাটন, হুইচ ইজ দ্য নিউ আমস্টারডাম, বিকাম নিউ ইয়র্ক। The Dutch now had a monopoly over the nutmeg trade. Okay, Dutch now had a monopoly over the nutmeg trade. এইখানে দেখেন যে ট্রিটি অফ বান্ড্রাতে যে ইয়াটা হয়েছে, সেখানে ডাচরা অফার করছে অ্যান্ড ব্রিটিশরা কি করছে, যে ডাচরা অফার করছে যে তোমরা আমাদেরকে আইল্যান্ডটা রান করতে দিবে, আইল্যান্ড রান করার জন্য, যে উড গিভ দ্যাম দ্য আইল্যান্ড রান করার জন্য দিবে। আর ব্রিটিশরা বলছে যে এগ্রিড, তারা এগ্রি করছে যে যতগুলো নাটমাগ প্রডিউসিং আইল্যান্ড আছে সেগুলো রান করার জন্য ডাচদেরকে দিবে। এবং ডাচদের কি হবে, দ্য ডাচ নাও হ্যাড এ মনোপলি মানে কি এক না একতন্ত্র, যে একাই, যে মনোপলি বলতে বিজনেস মনোপলি বলতে কি বোঝায়, যে আমি এই জিনিসটা শুধু আমি বিক্রি করব, ঢাকাতে আমি এই জিনিসটা বিক্রি করব শুধু, আর কেউ বিক্রি করতে পারবে না। সো এটা হচ্ছে কি একটা বিজনেস মনোপলি। সো এই যে ডাচ নাও হ্যাড এ মনোপলি মানে কি তাদেরই পুরা কন্ট্রোলে, যে তারা ছাড়া আর কেউ এই ধরনের নাটমেগ ট্রেডের এটা করতে পারতেছে না। সো আমরা হচ্ছে কি আমাদের কোশ্চেন কি বলছে, যে কোশ্চেন বলছে যে ডাচ হ্যাড এ কন্ট্রোল অল অফ দ্য আইল্যান্ড ওয়ার নাটমাগ গ্রোন। সো যতগুলো নাটমেগ গ্রোনের তাহলে আমরা বুঝতে পারতেছি যে কি হবে। একটু চিন্তা করে দেখেন যে ওনারা হচ্ছে গিয়ে চাইছে যে সবগুলো রান করার জন্য, ব্রিটিশরা বলছে যে এগ্রিড, অ্যান্ড নাও তাদের হচ্ছে গিয়ে মনোপলি আছে যে তারা এগুলো করার জন্য। সো আনসার ইজ ট্রু, ঠিক আছে, বুঝতে পারতেছেন। আশা করি যে আপনারা আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে এটা ট্রু কেন হয়েছে। সো আরও ভিডিও আস্তে আস্তে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ভিডিও প্রতিদিনই আপলোড করা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। সো টেনশন নেবেন না, এটা তো একটা, সামনে আরও ট্রু ফলস নট গিভেনের ভিডিও আসতেছে। সো টেনশন নেবার কোনো কারণ নাই, একটু প্র্যাকটিস করতে থাকেন, ট্রু ফলস নট গিভেনে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ বেশ ট্রু ফলস নট গিভেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে 90% উপরে সবসময় ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন থাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।